গুলি করে আনসার সদস্য গুলি করে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু আবার জনগণ ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু আবার ধরে ফেলেছে সেনা সদস্যরা। আপনারা যেমনটি দেখছেন যে যেমনটি দেখছেন যে সেই বিদ্রোহী আনসার সদস্যরা এখান থেকে পালানোর চেষ্টা করা হয়েছিল, তারপরে তাকে কিন্তু আবার আটক করে নিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। দর্শক, আপনারা যেমনটি জানেন সারা দেশে কিন্তু অতিরিক্ত মাত্রার বন্যার কারণে দেশে যে বিপর্যয় চলছে, অন্যদিকে এই বিপর্যয়ের মধ্যে আনসার সদস্যরা এক দফা দাবিতে কিন্তু আজকে সচিবালয় সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ করে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় কিন্তু এখানে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে ছাত্র জনতাকে লক্ষ্য করে কিন্তু এখানে গুলি ছোড়া হয় আনসার সদস্যদের পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় কিন্তু আনসার সদস্যদের সাথে এক ধরনের সংঘর্ষের পর এখানে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছে সারজিস আলম সহ কয়েকজন সমন্বয়ক এখানে এসেছেন এবং এই আনসার সদস্যদের কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন অনেক আনসার সদস্যকে। সেখানে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা ছিল, তাদেরকে সেনা সদস্যদের নিরাপত্তায় এই স্থান ত্যাগ করতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এখন যারা দেখছেন যে আনসার সদস্যের বড় ধরনের একটি নিরাপত্তা বেষ্টনী রয়েছে, এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু অনেক আনসার সদস্যদের তারা রেখেছে। তাদের যেটি আন্দোলনকারীরা যেটি বলছেন যে দেশের বর্তমান যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা এই সচিবালয়ে এসে তার সকলকে জিম্মি করে তাদের যে দাবি দাওয়া আদায় করার যে সুযোগ খুঁজছে। এখানে তারা যেমনটি বলছে যে বন্যায় সারা দেশের যে মানুষের আর্তনাদ এবং হাহাকার, ঠিক সেই মুহূর্তে তাদের এই দাবি তোলা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন তুলেই কিন্তু এক ধরনের বিরোধ সৃষ্টি হয়। সেখানে আনসার সদস্যদের সাথে ছাত্র সমাজের সদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কিন্তু আবার সেখানে ঐক্যবদ্ধ হয়। সেই ঐক্যবদ্ধ পরেই কিন্তু একটা সংঘর্ষ হয় আনসার সদস্যদের। তারা কিন্তু এখানে আনসার সদস্যরা কিন্তু এখন এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে ছাত্র সমাজ এবং সেনা সদস্যরা। সত্যিকার অর্থে এখানকার পরিস্থিতিটা এতটাই উত্তপ্ত যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে এবং অনেক সেনা সদস্য কিন্তু শক্তভাবে ঘিরে রেখেছে বাংলাদেশ সচিবালয়। এখন কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। এক কথায় দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদিও যাবেন না। উপদেষ্টা একটু যদি শুনতে চাই, ভাইয়া একটু কথা বলবেন, যদি একটু প্লিজ একটু শুনতে চাই যে এখন কি অবস্থায় আছে আইএসপিআর। এই সেনা কর্মকর্তা যেমনটি বলছেন যে আইএসপিআর কিন্তু গণমাধ্যমে মিডিয়া ব্রিফ করবে এবং আমরা একটু যদি শুনি যে এই অবরুদ্ধ আনসার সদস্যদের এখন কিভাবে যে হস্তান্তর করা হবে সেটি এখন মূর্খ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন যে আনসার সদস্যরা ক্ষমা চেয়েছে, আনসার সদস্যদেরকে র্যাব সদস্যরাও আমরা দেখছি যে পর্যাপ্ত র্যাব সদস্য আছে। র্যাব সদস্য আমি বলতে চাচ্ছি দেশের এই ক্রান্তিময় পরিস্থিতি সৃষ্টি করেছে যারা, তাদের এই রাষ্ট্রপতি বিচার করা উচিত। আজকে মহান একজন মানুষ আমাদের রাষ্ট্র ক্ষমতায় আমরা নিয়ে আসছি অনেক রক্তের বিনিময়ে। আজকে আমাদের ছেলেরা যে রক্ত দেশে দিয়ে এই দেশ স্বাধীন করেছে সন্ত্রাসী স্বৈরাচারের হাত থেকে, আজকে এই আনসাররা আজকে দেশের যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এদের রাষ্ট্রপতি বিচার করা হোক, এদের বিচার করা হোক। ডক্টর ইউনূস সাহেব একজন মহান ব্যক্তি, সে
সারা পৃথিবী তাকে সম্মান করে। আজকে আমরা তারে আমাদের সৌভাগ্য যে তার মতো একজন মানুষ এই দেশে আমাদের আজকে শাসন করার এনেছে, প্রায় সুযোগ পাইছে। আজকে এই আনসাররা ট্রেনের ট্র্যাক বন্ধ আটকাইছে এবং আজকে সারা দেশের পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে এই আনসাররা। এদেরকে নিষিদ্ধ করা এবং এদেরকে বিচার চাই। এরা কেন গুলি করলো, কেন গুলি করলো? আমাদের দেশের মেয়েরা বিদেশে ইজ্জত বিক্রি করে, সেই ইজ্জত বিক্রি টাকা এই প্রশাসনের বেতন চলে। এরা সেই বেতনের টাকা দিয়ে বুলেট কিনে আমাদের ছেলে মেয়েদের গায়ে কেন গুলি করলো? আমাদের ইজ্জত বিক্রি করার কারণে তার মা ইজ্জত বিক্রি করে খাইতে হতো। এখন হচ্ছে এখানকার এই পরিস্থিতি হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিবেশটা স্বাভাবিক হতে এখনো এর মধ্যে আনসার সদস্যরা এক দফা দাবিতে সচিবালয়কে অবরুদ্ধ করে রাখা, এটা কোন দৃষ্টিকোণ থেকে? ওকে, এইটা আসলে আপনি যদি দেখেন আজকে যতগুলো চ্যানেল সব সাংবাদিক একই প্রশ্ন করছে, বন্যা বা একটা বিশেষ পরিস্থিতিতে এই ধরনের দাবি দাবা আদায়ের কার্যক্রম করা যায় কি না, যৌক্তিকতা। কিন্তু আমি আরও গভীরে যেতে চাই। আমাদের যে বিপ্লবটা সাধিত হয়েছে সেটাকে আমি বলবো যে একটা অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবকে আমাদেরকে ধারণ করতে হবে এবং রক্ষা করতে হবে। এটা আর কিছুই না, একটা ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধিমূলক, যেটা নাকি অবশ্যই যারা নাকি ফ্যাসিস্টের অবশিষ্ট অংশ বিভিন্ন কোনায় কোনায় আছে তাদের দ্বারা এটা সূচিত হচ্ছে বলে আমার মনে হয়। দ্রুত তাদেরকে উৎখাত করা ছাড়া এই বিপ্লবকে রক্ষা করা অনেক কঠিন হবে বলে আমি মনে করি। নাম পরিচয়টা একটু? আমি মেজর মোহাম্মদ জামাল হায়দার। এই রাত্রেবেলা আমি মনে করেছি ছাত্র জনতাকে উৎসাহ দেওয়া উচিত। আপনি কি এখন বর্তমানে? আমি মেজর অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত। আপনার কাছে যদি একটু জানতে চাই, একটু পরিচয় দিয়ে বলবেন। আমি মেজর মোহাম্মদ শামসুজ্জোহা, আমিও অবসরপ্রাপ্ত। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই পরিস্থিতিতে এটা কতটুকু যৌক্তিক? কোন পরিস্থিতির কথা বলছেন? এই যে সারা দেশে বন্যার মানুষ যে আর্তনাদ, একদিকে প্রাণ বাঁচানোর জন্য সারা বিশ্ব এদিকে তাকিয়ে আছে, অন্যদিকে হঠাৎ আচমকা মানে আনসার সদস্যদের এই বিপ্লব বা এই দাবি দাওয়া নিয়ে যে এক দফা দাবি নিয়ে তারা যে এই ঘটনা ঘটিয়েছে, এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখছে? দেখুন, বন্যা কিন্তু আমাদেরকে শক্তি জুগিয়েছে। বন্যার কারণে আমরা কিন্তু সবাই আবার একত্রিত হয়েছি। আপনারা দেখেছেন, পেপারে খবর হয়েছে, টিএসসিতে গত 30 বছরে যা দেখা যায় নাই, গত 15 বছরে দেখা যায়নি তা দিয়েছে। কাজে বন্যার মাধ্যমে আমরা কিন্তু ইউনাইটেড হয়েছি। আপনি একটা নিশ্চিত জিনিস মনে রাখেন, এই বন্যা যদি নাও হইতো তারপরেও এই ঘটনাটা ঘটতো। কারণ ফ্যাসিস্ট শক্তির যে অবশিষ্ট অংশ আছে তারা কিন্তু এদেরকে সুগঠিত করত। বন্যার কারণে তারা মনে করেছে যে আমাদের দেশ বোধহয় দুর্বল হয়ে গেছে, ছাত্র জনতা বোধহয় একদিকে মনোযোগ দিয়েছে, কাজে এদিকে তারা কোনো কিছু একটা করে পার পেয়ে যাবে। না, তারা পার পাবে না। আমরা বন্যাও সামলাবো, আমরা এই ধরনের ষড়যন্ত্র সামলাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যেমন দেখছেন যে আনসার সদস্যদের এই যৌক্তিক দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি আমরা যেমনটি দেখছি সচিবালয়ের সামনে। এখনও অবরুদ্ধ রয়েছে অসংখ্য আনসার সদস্যরা, তাদেরকে কিন্তু সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে। এবং আজকে কিন্তু এখানে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু এই ছাদের উপর থেকে হ্যান্ড মাইকে কথা বলেছে। আমরা যেমনটি দেখেছি যে